আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 1-এর অনুশীলনীর সকল প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। দেখো, অধ্যায় 1, অধ্যায়ের নাম হচ্ছে জীব ও পরিবেশ। আমরা অনুশীলনীতে চলে যাই। দেখো, চলে এলাম অধ্যায় 1-এর অনুশীলনী, পেজ নাম্বার হচ্ছে 10। প্রথমেই আছে 1, শূন্য স্থান পূরণ করি। ড্যাশ হলো এমন একটি জায়গা যেখানে প্রাণী নিরাপদে থাকে। 2, জীব তার প্রয়োজনীয় সকল বস্তু ড্যাশ থেকে পেয়ে থাকে। 3, উদ্ভিদের খাদ্য তৈরিতে ড্যাশ পানি এবং বায়ু প্রয়োজন। 4, মানুষ ড্যাশ আহরণ করতে পরিবেশের পরিবর্তন করছে। শূন্যস্থান 1 নম্বর আছে শূন্যস্থান, 2 নম্বর আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। চলো আমরা এই 1 ও 2 নংয়ের উত্তর দেখে নিই। 1 নাম্বার আছে শূন্যস্থান পূরণ করি। এখানে আমি শূন্যস্থানগুলো পূরণ করেছি। 1, ড্যাশ হলো এমন একটি জায়গা যেখানে প্রাণী নিরাপদে থাকে। 1, আশ্রয়স্থল হলো এমন একটি জায়গা যেখানে প্রাণী নিরাপদে থাকে। 2, জীব তার প্রয়োজনীয় সকল বস্তু ড্যাশ থেকে পেয়ে থাকে। জীব তার প্রয়োজনীয় সকল বস্তু পরিবেশ থেকে পেয়ে থাকে। 3, উদ্ভিদের খাদ্য তৈরিতে ড্যাশ পানি এবং বায়ু প্রয়োজন। উদ্ভিদের খাদ্য তৈরিতে সূর্যের আলো, পানি এবং বায়ু প্রয়োজন। 4, মানুষ ড্যাশ আহরণ করতে পরিবেশের পরিবর্তন করছে। উত্তর হবে মানুষ প্রাকৃতিক সম্পদ আহরণ করতে পরিবেশের পরিবর্তন করছে। আমি আবার তোমাদেরকে শূন্যস্থানগুলো পড়ে শোনাচ্ছি। 1, ড্যাশ হলো এমন একটি জায়গা যেখানে প্রাণী নিরাপদে থাকে। আশ্রয়স্থল হলো এমন একটি জায়গা যেখানে প্রাণী নিরাপদে থাকে। 2, জীব তার প্রয়োজনীয় সকল বস্তু পরিবেশ থেকে পেয়ে থাকে। 3, উদ্ভিদের খাদ্য তৈরিতে সূর্যের আলো, পানি এবং বায়ু প্রয়োজন। 4, মানুষ প্রাকৃতিক সম্পদ আহরণ করতে পরিবেশের পরিবর্তন করছে। এবার আমরা 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে ছিল সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। প্রথম প্রশ্ন ছিল 1, খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ বাতাসে কি ত্যাগ করে? সঠিক উত্তর হবে ক, অক্সিজেন। 2, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি মানুষ কোথা থেকে পায়? সঠিক উত্তর হবে ঘ, খাদ্য। চলো এবার আমরা 3 নম্বরে কি আছে সেটা দেখে নিই। 1 ও 2 আমরা করে ফেলেছি। 3 নম্বর আছে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন। 1, কোন কোন প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে? 2, জীবের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন? 3, উদ্ভিদের খাদ্য তৈরিতে কি কি প্রয়োজন? তাহলে চলো আমরা উত্তরগুলো দেখে নিই। 3 নং প্রশ্নের উত্তর। প্রশ্ন 1, কোন কোন প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে? উত্তর, খরা, বন্যা, ঝড় ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে। নাম্বার 2, জীবের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন? উত্তর, জীবের বেঁচে থাকার জন্য খাদ্য, আবাসস্থল, আশ্রয়স্থল, পানি এবং বায়ু প্রয়োজন। প্রশ্ন 3, উদ্ভিদের খাদ্য তৈরিতে কি কি প্রয়োজন? উত্তর, উদ্ভিদের খাদ্য তৈরিতে সূর্যের আলো, পানি এবং বায়ুর কার্বন ডাই অক্সাইড প্রয়োজন। আমি আবার পড়ে শোনাচ্ছি। 1, কোন কোন প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে? উত্তর, খরা, বন্যা, ঝড় ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে। 2, জীবের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন? উত্তর, জীবের বেঁচে থাকার জন্য খাদ্য, আবাসস্থল, আশ্রয়স্থল, পানি এবং বায়ু প্রয়োজন। প্রশ্ন 3, উদ্ভিদের খাদ্য তৈরিতে কি কি প্রয়োজন? উত্তর, উদ্ভিদের খাদ্য তৈরিতে সূর্যের আলো, পানি এবং বায়ুর কার্বন ডাই অক্সাইড প্রয়োজন। এখানেই 3 নংয়ের সকল প্রশ্ন উত্তর শেষ হয়ে গেল, সংক্ষিপ্ত প্রশ্নগুলা। এখন চলো আমরা 4 নংয়ের বর্ণনামূলক প্রশ্নগুলো দেখে আসি। বর্ণনামূলক 4, বর্ণনামূলক প্রশ্ন। 1, মানুষ কিভাবে পরিবেশের পরিবর্তন করছে? 2, একটি ইট সবুজ ঘাসের উপর কয়েকদিন রেখে দিলে চাপা পড়া ঘাসের কি ঘটবে, কেন ঘটবে?
3 পরিবেশ পরিবর্তনের ফলে জীব কিভাবে ক্ষতিগ্রস্ত হয়। 4 আবাসস্থল ও আশ্রয়স্থলের মাঝে পার্থক্য কি। তাহলে চলো আমরা উত্তরগুলো দেখে নিই। 4 নং প্রশ্নের উত্তর। প্রশ্ন 1 মানুষ কিভাবে পরিবেশের পরিবর্তন করছে। উত্তর মানুষ নানা কর্মকাণ্ডের মাধ্যমে পরিবেশের পরিবর্তন করছে, যেমন 1 প্রয়োজনীয় জ্বালানি এবং গৃহ নির্মাণ সামগ্রীর জন্য অনবরত গাছ কাটার মাধ্যমে। 2 শস্য উৎপাদন, খামার তৈরি এবং বাড়িঘর, রাস্তাঘাট ও কলকারখানা তৈরিতে বনভূমি নষ্ট করার মাধ্যমে। 3 বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আহরণের মাধ্যমে। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন 1 মানুষ কিভাবে পরিবেশের পরিবর্তন করছে। উত্তর মানুষ নানা কর্মকাণ্ডের মাধ্যমে পরিবেশের পরিবর্তন করছে, যেমন 1 প্রয়োজনীয় জ্বালানি এবং গৃহ নির্মাণ সামগ্রীর জন্য অনবরত গাছ কাটার মাধ্যমে। 2 শস্য উৎপাদন, খামার তৈরি এবং বাড়ি ঘর, রাস্তাঘাট ও কলকারখানা তৈরিতে বনভূমি নষ্ট করার মাধ্যমে। 3 বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আহরণের মাধ্যমে। প্রশ্ন 2 একটি ইট সবুজ ঘাসের উপর কয়েকদিন রেখে দিলে চাপা পড়া ঘাসে কি ঘটবে, কেন ঘটবে। উত্তর একটি ইট সবুজ ঘাসের উপর কয়েকদিন রেখে দিলে ইটের নিচে চাপা পড়া ঘাসের রং হলুদ হয়ে যাবে। যে কারণে এমনটি ঘটবে, ইটের নিচের সবুজ ঘাসের সূর্যের আলো পৌঁছায় না, ফলে সবুজ ঘাস খাদ্য তৈরি করতে পারে না। ঘাসের বৃদ্ধি বন্ধ হয়ে যায়, তাই খাদ্য ও আলোর অভাবে ঘাসগুলো ধীরে ধীরে নিস্তেজ ও হলুদ হয়ে যাবে। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন 2 একটি ইট সবুজ ঘাসের উপর কয়েকদিন রেখে দিলে চাপা পড়া ঘাসের কি ঘটবে, কেন ঘটবে। উত্তর একটি ইট সবুজ ঘাসের উপর কয়েকদিন রেখে দিলে ইটের নিচে চাপা পড়া ঘাসের রং হলুদ হয়ে যাবে। যে কারণে এমনটি ঘটবে, ইটের নিচের সবুজ ঘাসে সূর্যের আলো পৌঁছায় না, ফলে সবুজ ঘাস খাদ্য তৈরি করতে পারে না। ঘাসের বৃদ্ধি বন্ধ হয়ে যায়, তাই খাদ্য ও আলোর অভাবে ঘাসগুলো ধীরে ধীরে নিস্তেজ ও হলুদ হয়ে যাবে। নিস্তেজ মানে যার কোনো শক্তি থাকবে না, তার ভিতরে কোনো পুষ্টি থাকবে না। নাম্বার 3 পরিবেশ পরিবর্তনের ফলে জীব কিভাবে ক্ষতিগ্রস্ত হয়। উত্তর পরিবেশ পরিবর্তনের ফলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, যেমন বন্যা, খরা, ঝড় এবং ভূমিধস হতে পারে। এর ফলে মানুষ ও অন্যান্য জীবের জীবন এবং বাসস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফসলের জমি, গাছপালা, বনভূমি নষ্ট হয়ে যায়। আমি আবার পড়ে শোনাচ্ছি। পরিবেশ পরিবর্তনের ফলে জীব কিভাবে ক্ষতিগ্রস্ত হয়। উত্তর পরিবেশ পরিবর্তনের ফলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, যেমন বন্যা, খরা, ঝড় এবং ভূমিধস হতে পারে। এর ফলে মানুষ ও অন্যান্য জীবের জীবন এবং বাসস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে ফসলের জমি, গাছপালা, বনভূমি নষ্ট হয়ে যায়। প্রশ্ন 4 আবাসস্থল ও আশ্রয়স্থলের মাঝে পার্থক্য কি। উত্তর আবাসস্থল ও আশ্রয়স্থলের মাঝে পার্থক্য নিচে দেওয়া হলো। আবাসস্থল, আশ্রয়স্থল। 1 আবাসস্থল উদ্ভিদ বা প্রাণীকে বিরূপ আবহাওয়া ও আক্রমণকারী প্রাণী থেকে রক্ষা করতে পারে না। 1 আশ্রয়স্থল প্রাণীকে বিরূপ আবহাওয়া ও আক্রমণকারী প্রাণী থেকে রক্ষা করতে পারে। 2 সকল জীবের জন্যই আবাসস্থল প্রয়োজন। 2 শুধুমাত্র প্রাণীর জন্য আশ্রয়স্থল প্রয়োজন। 3 আবাসস্থলে উদ্ভিদ জন্ম নেয় এবং প্রাণী বাস করে। 3 প্রাণী নিজেদের প্রয়োজন মতো নিরাপদভাবে আশ্রয়স্থল তৈরি করে। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন 4 আবাসস্থল ও আশ্রয়স্থলের মাঝে পার্থক্য কি। উত্তর আবাসস্থল ও আশ্রয়স্থলের মাঝে পার্থক্য নিচে দেওয়া হলো। আবাসস্থল, আশ্রয়স্থল। 1 আবাসস্থল উদ্ভিদ বা প্রাণীকে বিরূপ আবহাওয়া ও আক্রমণকারী প্রাণী থেকে রক্ষা করতে পারে না। 1 আশ্রয়স্থল প্রাণীকে বিরূপ আবহাওয়া ও আক্রমণকারী প্রাণী থেকে রক্ষা করতে পারে। 2 সকল জীবের জন্যই আবাসস্থল প্রয়োজন। 2 শুধুমাত্র প্রাণীর জন্য
আশ্রয়স্থল প্রয়োজন। 3. আবাসস্থলে উদ্ভিদ জন্ম নেয় এবং প্রাণী বাস করে। 3. প্রাণী নিজেদের প্রয়োজন মতো নিরাপদভাবে আশ্রয়স্থল তৈরি করে। দেখো 4 নংয়ের 4টা বর্ণনামূলক প্রশ্ন আমাদের লিখে দেখানো হয়ে গেল। এখন আছে 5 নম্বর। খাদ্যের মাধ্যমে শক্তি কিভাবে সূর্য থেকে মানুষে আসে তার নিচে লেখা শব্দগুলো ব্যবহার করে বর্ণনা করো। তীর চিহ্ন ব্যবহার করে শক্তির প্রবাহ দেখাও। নিচে কি কি শব্দ দেওয়া আছে? উদ্ভিদ, সূর্য, মানুষ, প্রাণী। তাহলে চলো দেরি না করে আমরা উত্তরগুলো দেখে নিই। 5 নং প্রশ্ন, খাদ্যের মাধ্যমে শক্তি কিভাবে সূর্য থেকে মানুষে আসে তার নিচে লেখা শব্দগুলো ব্যবহার করে বর্ণনা করো। তীর চিহ্ন ব্যবহার করে শক্তির প্রবাহ দেখাও। এখানে শব্দগুলো ছিল উদ্ভিদ, সূর্য, মানুষ, প্রাণী। তাহলে চলো উত্তরটা দেখিনি। উত্তর, উদ্ভিদ, সূর্য, মানুষ, প্রাণী এই শব্দগুলো ব্যবহার করে খাদ্যের মাধ্যমে শক্তি সূর্য থেকে মানুষে আসার প্রক্রিয়া নিচে দেওয়া হলো। এখানে উদ্ভিদ সূর্যের আলোক শক্তিকে ব্যবহার করে খাদ্য তৈরি করে। এর ফলে উদ্ভিদের বিভিন্ন অংশে এ শক্তি সঞ্চিত হয়। মানুষ ও অন্যান্য প্রাণী উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন কাণ্ড, মূল, পাতা, ফল ইত্যাদি খাদ্য হিসেবে গ্রহণ করে। এর ফলে শক্তি মানুষ ও প্রাণীতে আসে। মানুষ আবার বিভিন্ন প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে, ওই প্রাণী থেকে শক্তি গ্রহণ করে। এবার তীর চিহ্ন ব্যবহার করে শক্তির প্রবাহ নিচে দেখানো হলো। দেখো এখানে সূর্য দেওয়া আছে। সূর্যের আলো কাজে লাগায় উদ্ভিদ। এবার এই উদ্ভিদকে মানুষরাও খায়, আবার প্রাণীরাও খায়। আবার মানুষ কি করে? এই প্রাণীদেরকেও খায়। এভাবে মানুষরা সূর্য, উদ্ভিদ, প্রাণীদের থেকে শক্তি পায়। চিত্র, শক্তির প্রবাহ। আমি আবার পড়ে শোনাচ্ছি। উদ্ভিদ, সূর্য, মানুষ, প্রাণী এই শব্দগুলো ব্যবহার করে খাদ্যের মাধ্যমে শক্তি সূর্য থেকে মানুষে আসার প্রক্রিয়া নিচে দেওয়া হলো। উদ্ভিদ সূর্যের আলোক শক্তিকে ব্যবহার করে খাদ্য তৈরি করে। এর ফলে উদ্ভিদের বিভিন্ন অংশে এ শক্তি সঞ্চিত হয়। মানুষ ও অন্যান্য প্রাণী উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন কাণ্ড, মূল, পাতা, ফল ইত্যাদি খাদ্য হিসেবে গ্রহণ করে। এর ফলে শক্তি মানুষ ও প্রাণীতে আসে। মানুষ আবার বিভিন্ন প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে, ওই প্রাণী থেকে শক্তি গ্রহণ করে। এবার তীর চিহ্ন ব্যবহার করে শক্তির প্রবাহ নিচে দেখানো হলো। দেখো চিত্রটা, তোমরা সুন্দর করে এভাবে চিত্রটা এঁকে দিবে। শিক্ষার্থীরা, চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনীর 1 থেকে 5 পর্যন্ত সকল প্রশ্নের সমাধান আমি তোমাদেরকে করে দেখালাম। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই বাসায় ভালো করে পড়াগুলো কমপ্লিট করবে। পড়া বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পরবর্তী ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ সকলকেই।